হ্যালো, ওয়েলকাম সবাইকে কম্পিটিটিভ ম্যাথ সেন্টারে। আমি প্রণীতা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের যেটার উপরে ক্লাস করাবো সেটা সবার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট এবং হেল্পফুল হবে আশা করি। আজকের ক্লাসে আমি আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন সলভ করাবো। তো তোমরা নিশ্চয়ই জানো বা শুনেছো যে ডিসেম্বর থেকে রেলের এক্সাম স্টার্ট হতে চলেছে, আর যে কোনো এক্সামে বসার আগে তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরআরবি এনটিপিসির প্রিলিমিনারি এক্সামে মোট 100টা কোশ্চেন থাকে, যার মধ্যে 30 থেকে 35টা ম্যাথের কোশ্চেন থাকে, আর কোশ্চেন স্ট্যান্ডার্ড ইজি টু মিডিয়াম লেভেলের থাকে। তো যারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে তাদের কাছে কিন্তু ম্যাথসে ফুল মার্কস পাওয়াটা কোনো ব্যাপারই না। তো তোমরা বুঝতেই পারছো যে পরীক্ষার আগের এই 2-3 মাস সময়টা তোমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। আজকে আমি তোমাদের যে পেপারটা সলভ করাবো সেটা এনটিপিসি 2016-এর 27 এপ্রিল হয়েছিল। তো চলো ক্লাস শুরু করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ধৈর্য নিয়ে করো, এবং ক্লাসটা করার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা নতুন এসছো আজকে আমাদের চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো। বলছে এ ম্যান স্টার্টস ওয়াকিং অ্যাট 6:30 AM অ্যান্ড ওয়ান্টস টু কভার এ ডিস্টেন্স অফ 30 কিলোমিটার। হিজ ইনিশিয়াল স্পিড ইজ 6 কিলোমিটার/আওয়ার অ্যান্ড আফটার কভারিং 3/5 distance he reduces his speed by 2 কিলোমিটার/আওয়ার। অ্যাট হোয়াট টাইম উইল হি কমপ্লিট হিজ ওয়াক। টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। তো কী বলছে যে একজন ব্যক্তি 6:30 AM থেকে ওয়াকিং স্টার্ট করেছিল এবং 30 কিলোমিটার সে কভার করতে চাইছে। বলছে যে একদম প্রথমের স্পিড কত ছিল, 6 কিলোমিটার/আওয়ার স্পিড ছিল, এবং এই স্পিড নিয়ে উনি 3/5 ডিস্টেন্স কভার করেছেন। টোটাল যা ডিস্টেন্স তার 3/5 ডিস্টেন্স কভার করেছে। তারপর তার স্পিডটা যা ছিল তার থেকে 2 কিলোমিটার/আওয়ার রিডিউস হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে 4টে অপশান আছে তার মধ্যে কোন টাইমের মধ্যে সে তার পুরো যে ডিস্টেন্সটা কভার করতে হবে সেটা কমপ্লিট করেছিল, আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক খুবই ইজি অঙ্ক, আমরা বুঝতেই পারছি। তো দেখো আমরা কি জানি, টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস যখন আমি তোমাদের করিয়েছি তো একটাই মেন ফর্মুলা আমি তোমাদের বলেছি, সেটা হয়ে যাচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই হয়ে যাচ্ছে ফর্মুলা, আমরা জানি। তো এখানে কি বলে দিয়েছে, টোটাল ডিস্টেন্স কত বলে দিয়েছে, 30 কিলোমিটার বলে দিয়েছে এখানে টোটাল ডিস্টেন্স। তো টোটাল ডিস্টেন্স বলে দিয়েছে এখানে 30 কিলোমিটার। তো কি বলেছে এখানে, প্রথম ক্ষেত্রে বলেছে যে ওর স্পিড কত ছিল, 6 কিলোমিটার/আওয়ার স্পিড ছিল, এবং এই স্পিড নিয়ে উনি 3/5 ডিস্টেন্স কভার করেছেন। ঠিক আছে, তাহলে এই যে টোটাল ডিস্টেন্স এর যদি আমরা 3/5 করি তাহলে কত হবে, 3/5 অফ 30 মানে হয়ে যাচ্ছে 18 কিলোমিটার। তো 6 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে উনি 18 কিলোমিটার কভার করেছেন, তাই তো। তাহলে এখান থেকে আমরা টাইমটা ইজিলি বের করে নিতে পারবো। টাইম বের করার ফর্মুলা কি, ডিস্টেন্স ইকুয়াল টু যদি স্পিড ইন্টু টাইম হয় তাহলে ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ডিভাইড করলেই টাইম পেয়ে যাবো, তাই তো। তাহলে 18 কিলোমিটার কভার করেছেন কত স্পিড নিয়ে, 6 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে, তাই তো। প্রথম ক্ষেত্রে স্পিড কত ছিল, 6 কিলোমিটার/আওয়ার এই স্পিড ছিল। তাহলে 18 কিলোমিটার কভার করেছে 6 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে, মানে 3 আওয়ার্স কিন্তু আমরা টাইম পেয়ে গেলাম। তাহলে এখন আর কতটুকুনি ডিস্টেন্স বা রিমেইনিং ডিস্টেন্স কতটা, রিমেইনিং ডিস্টেন্স হয়ে যাচ্ছে টোটাল কত ছিল 30, সেখান থেকে 18 কিলোমিটার উনি কভার করে ফেলেছেন। তাহলে এখন আর কত পড়ে আছে, 30 মাইনাস 18, তো 12 কিলোমিটার এখন আর পড়ে আছে। তো এখন স্পিড কত বলেছে যে প্রথমে 6 কিলোমিটার/আওয়ার স্পিড ছিল এবং তারপরে স্পিড 2 কিলোমিটার/আওয়ার রিডিউস করেছে। তাহলে নিউ স্পিড কত, নিউ স্পিড হয়ে যাচ্ছে 6 মাইনাস 2 মানে 4 কিলোমিটার/আওয়ার, তাই তো। তাহলে 12 কিলোমিটার এখন কভার করতে হবে 4 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে। তাহলে এক্ষেত্রে টাইম কত হবে, 12/4, মানে এক্ষেত্রেও কিন্তু টাইম আমরা 3 আওয়ার্স পেয়ে গেলাম। তাহলে টোটাল টাইম কত হলো, টোটাল এই 30 কিলোমিটার কভার করার জন্য টোটাল টাইম আমরা কত পেলাম, 3 আওয়ার্স প্লাস 3 আওয়ার্স, তাই তো, মানে টোটাল আমরা 6 আওয়ার্স পেলাম। তো এখানে কিন্তু বলেছিল যে 6:30 AM উনি ওয়াকিং স্টার্ট করেছিলেন এবং টাইমটা দিয়ে দিয়েছে, তাহলে কত সময় পর উনি ওনার পুরো ডিস্টেন্সটা কভার করতে পারবেন। তাহলে এই 6:30 AM থেকে 6:30 AM এর সাথে আমরা 6 আওয়ার্স আরও অ্যাড করব, তো কত হয়ে যাবে, 12:30 PM, তাই তো। তো এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশান বি অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে, দ্য এজ ডিফারেন্স বিটুইন এম অ্যান্ড আর ইজ দ্য সেম অ্যাজ দ্যাট বিটুইন পি অ্যান্ড এম। এম ইজ এল্ডার টু পি বাট ইয়ঙ্গার টু আর ইফ দ্য সাম অফ এজেস অফ আর অ্যান্ড পি ইজ 66, হাউ ওল্ড ইজ এম। তাহলে কি বলছে যে এম আর আর এর মধ্যে যা এজ ডিফারেন্স সেই একই এজ ডিফারেন্স হয়ে যাচ্ছে পি আর এম এর মধ্যে। এম
পি এর থেকে বড় কিন্তু আর এর থেকে ছোট। আবার বলে দিয়েছে যে যদি আর আর পি এর মধ্যে এজের যা সাম সেটা যদি 66 হয় তাহলে এম এর এজ কত সেটা আমাদেরকে বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে কি বলে দিয়েছে যে এম আর এর মধ্যে যা এজ ডিফারেন্স, এখানে পি আর এম এর মধ্যে সেই একই এজ ডিফারেন্স। ঠিক আছে, তো কি বলে দিয়েছে তারপরে বলছে যে এম পি এর থেকে বড়, তাই তো এম ইজ এল্ডার টু পি। তো পি এখানে লিখলাম, এখানে এম। তো কি বলে দিয়েছে যে এম হয়ে যাচ্ছে পি এর থেকে বড় বাট আর এর থেকে ছোট, ব্যাপারটা এই রকম। আর কি বলে দিয়েছে যে পি আর এর মধ্যে টোটাল এজ বলে দিয়েছে 66, তাই তো পি প্লাস আর বলে দিয়েছে টোটাল 66। তো আমাদের বার করতে হবে যে এম ইকুয়াল টু কত। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা কি জানি যে এই পি আর এদের একদম মাঝে আছে এম, তাই না? কারণ এখানে বলেই দিয়েছে যে পি আর এম এর মধ্যে যা এজ ডিফারেন্স সেই একই এজ ডিফারেন্স হয়ে যাচ্ছে এম আর এর মধ্যে। তাহলে পি আর যেটা তার মাঝের একদম এজ যেটা হবে বা মাঝের একদম নাম্বার যেটা হবে সেটা হয়ে যাচ্ছে এম এর এজ, তাই তো। আবার এখানে বলে দিয়েছে যে পি আর মানে হয়ে যাচ্ছে টোটাল হয়ে যাচ্ছে 66, তাহলে এম কত। তো আমরা যদি পি আর এর অ্যাভারেজটা বা গড় নাম্বারটা বের করি সেটাই তো এম এর এজ হয়ে যাবে, কারণ এম তো একদম এদের মাঝের নাম্বার, তাই না? আর অ্যাভারেজ মানে আমরা কি জানি? অ্যাভারেজ মানে আমরা জানি যে সাম অফ দ্য অবজেক্ট বাই নাম্বার অফ অবজেক্ট, তাই তো। অ্যাভারেজ হয়ে যাচ্ছে সাম অফ অবজেক্টস বাই নাম্বার অফ অবজেক্টস। যতগুলো অবজেক্ট আছে বা যতগুলো নাম্বার আছে টোটাল সামটা বাই কতগুলো নাম্বার আছে সেটা দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলেই আমরা অ্যাভারেজটা পেয়ে যাব। তো এখানে যদি আমরা পি আর এর গড় বার করতে চাই তাহলে সাম অফ দ্য অবজেক্ট কত, পি প্লাস আর, যেটা দিয়েই দিয়েছে 66। তো 66/2, কারণ এখানে আমরা পি আর এর গড় বার করছি। তো 66/2 মানে হয়ে যাচ্ছে 33। তাহলে এম কত হবে? এম হয়ে যাবে 33, তাই না? কারণ পি আর একদম মাঝে আছে 33। তো এখানে হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার অপশন সি। ওকে, আজকে নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমি আরও একবার সবাইকে জানিয়ে রাখতে চাই আমাদের যে কম্পিটিটিভ ম্যাথ সেন্টারের অনলাইন পেইড কোর্স সেটার ব্যাপারে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে স্ক্রিনে যে নাম্বারটা আসছে সেই নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের এই অনলাইন পেইড কোর্সটা সপ্তাহে 2 দিন করে অনলাইন লাইভ ক্লাস হিসেবে করানো হয়। এই কোর্সে যে কোনো চ্যাপ্টার যে কোনো টপিক একদম বেসিক লেভেল থেকে করানো হয়, কনসেপচুয়ালি করানো হয়, লেন্দি প্রসেস এবং শর্টকাট প্রসেস দুটোতেই এখানে করানো হয়। যে কোনো চ্যাপ্টারের পরে তার অনলাইন মক টেস্ট নেওয়া হয় এবং যে কোনো এক্সামের আগে চ্যাপ্টার ওয়াইজ এবং ওই এক্সামের প্রিভিয়াস ইয়ারটা সলভ করানো হয়। আর আমাদের এই কোর্সটা অনলাইন পেইড কোর্সটা 1 ইয়ার ডিউরেশন, কিন্তু এখানে ফিস সিস্টেমটা মান্থলি বেসিসে নেওয়া হয়। আর তোমরা যারা ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু অনলাইন ডেমো ক্লাসেরও ব্যবস্থা আছে। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, দেয়ার আর 3 নাম্বারস, দ্য সেকেন্ড নাম্বার ইজ 3 times the first, the third number is twice the second. If their average is 70, find the smallest number. ঠিক আছে, তাহলে 3টে নাম্বার আছে, ধরো 3টে নাম্বারকে আমি এ বি আর সি বলে দিলাম। তো কি বলছে যে সেকেন্ড নাম্বার ইজ 3 times the first। তো আমরা এই 3টে নাম্বারের রেশিওটা বার করব। সেকেন্ড নাম্বার ইজ 3 times the first, তো ফার্স্ট নাম্বারটাকে আমি যদি 1 ধরে নিই তাহলে বি বা সেকেন্ড নাম্বার যেটা সেটা আমরা 3 বলতে পারি, তাই তো। তাহলে সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বারে 3 times হয়ে গেল। তারপরে আবার বলেছে যে দ্য থার্ড ইজ টুয়াইস দ্য সেকেন্ড। তো টুয়াইস যদি 3 হয় তাহলে থার্ডেরটা কত হবে? 6 হয়ে যাবে, তাই তো। আর এই 3টের অ্যাভারেজ বলে দিয়েছে 70। তো আমরা যদি এই 3টে মানে 1, 3 আর 6 এইটার যদি অ্যাভারেজ বার করতে চাই তাহলে কি হবে? তো আগের অঙ্কটাতেই আমি তোমাদের বললাম যে অ্যাভারেজ হয়ে যাচ্ছে সাম অফ অবজেক্টস বাই নাম্বার অফ অবজেক্টস, তাই তো। তো এখানে কতগুলো অবজেক্ট আছে? 3টে অবজেক্ট আছে, তাহলে নাম্বার অফ অবজেক্ট হয়ে যাবে 3 আর সাম অফ অবজেক্ট কত? 6 + 3 + 1 মানে 10। তাহলে এই যে আমরা রেশিওটা বার করলাম 3টে নাম্বারের, এদের আমরা অ্যাভারেজ কত পেলাম? 10/3 পেলাম এদের অ্যাভারেজ। অঙ্কে আবার বলে দিয়েছে যে এই যে 3টে নাম্বার তার অ্যাভারেজ হয়ে যাচ্ছে 70, তাহলে স্মলেস্ট নাম্বারটা কত? তো এখানে স্মলেস্ট নাম্বার কত? এ বা 1 যেটা সেটাই। তো এই যে 10/3 আমরা বার করলাম এটা মানেই তো 70, তাই না? অঙ্কে যা দিয়েছে সেই অনুযায়ী এইটা মানেই হয়ে যাচ্ছে 70। তো 10/3 মানে যদি 70 হয় তাহলে 1 মানে কত হবে? 1 মানে হয়ে যাবে, ঐকিক নিয়মে বার করবে 70/3।
10/3, তাই তো? তো 70/10, 3টা ওপরে চলে গেল, হয়ে গেল 21। তো 1 কত সেটাই আমাদের বার করতে দিয়েছে। যদি আমাদের সেকেন্ড নাম্বার কত বার করতে দিত তাহলে এর সাথে আমরা 3 মাল্টিপ্লাই করতাম, আর যদি থার্ড নাম্বার বের করতে দিত তাহলে আমরা 6 মাল্টিপ্লাই করতাম। তো এখানে আমাদের 21 অ্যান্সার হবে, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান ডি আমাদের অ্যান্সার। ওকে, আজকে নেক্সট অঙ্ক কি বলছে দেখো, ইফ দ্য রেডিয়াস আর অফ এ সার্কেল ইজ ইনক্রিজড বাই এক্স ইউনিট, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইউনিট বাই হুইচ দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল ইজ ইনক্রিজড। তাহলে কি বলছে যে একটি সার্কেলের বা একটি বৃত্তের ব্যাসার্ধ যেটা আর সেন্টিমিটার, বা এখানে ইউনিট কিছু দেয়নি, তো বলছে যে ওটা যদি ইনক্রিজড হয় এক্স ইউনিট, তাহলে বলছে যে সার্কামফারেন্স বা সার্কেলের যে পরিধি আর কি, সেটা কত ইউনিট ইনক্রিজ করবে সেটা আমাদেরকে বার করতে দিয়েছে। ঠিক আছে, তো এখানে রেডিয়াস কত বলে দিয়েছে, রেডিয়াস বা ব্যাসার্ধ যেটা সেটা বলে দিয়েছে আর। ঠিক আছে, তো রেডিয়াস যদি আর হয় তাহলে সার্কামফারেন্স কত হবে, সার্কামফারেন্সের ফর্মুলা আমরা কি জানি, 2πr, তাই তো? সার্কামফারেন্স মানে যেটাকে পরিধি বলছে। এই যদি একটা সার্কেল হয়, তো এই যদি রেডিয়াস হয় তাহলে সার্কামফারেন্স কি, এই পুরো বাউন্ডারি যেটা, সেটাই তো। তো সার্কামফারেন্স কত, সার্কামফারেন্স হয়ে যাচ্ছে 2πr। এবারে বলেছে যে যদি রেডিয়াসটা এক্স ইউনিট অবধি ইনক্রিজ হয় তাহলে নিউ রেডিয়াস কত হবে। ঠিক আছে, নিউ রেডিয়াস হয়ে যাবে, নিউ রেডিয়াস কত হয়ে যাবে আর, তো আর প্লাস এক্স হয়ে যাবে নিউ রেডিয়াস। তাহলে তখন সার্কামফারেন্স কত হবে, তখন সার্কামফারেন্স হয়ে যাবে 2π, এই যে আর ছিল এই জায়গায় আমরা কত বসাবো এখন, আর প্লাস এক্স বসাবো, তাই তো? 2πr প্লাস এক্স, তাহলে এটা ভেঙে নিলে কত হয়ে যাবে, 2πr প্লাস 2πx। তাহলে বলেছে যে সার্কামফারেন্সটা কত ইউনিট ইনক্রিজ করবে আমাদের বার করতে দিয়েছে। তো দেখো 2πr তো আগেই ছিল, তাই না? 2πr আগেই ছিল, তো এখন কত হয়ে গেল, এটা 2πx হয়ে যাবে, 2πr প্লাস 2πx। তো দেখো 2πr তো আগেই ছিল, তাহলে এখন কতটা ইনক্রিজ করলো, 2πx, তাহলে কত ইউনিট ইনক্রিজ করবে, 2πx ইউনিট ইনক্রিজ করবে, তাই না? তো এখানে হয়ে যাবে আমাদের অপশান ডি অ্যান্সার। ওকে, তো তোমরা বুঝতেই পারছো যে কত ইজি টাইপের অঙ্ক কিন্তু এনটিপিসিতে থাকে। তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু ফুল মার্কস ইজিলি তোলা যায়, তাই? আজকে নেক্সট অঙ্ক ত্রিকোণমিতির অঙ্ক কি বলছে দেখো, ইফ সাইন থিটা ইকুয়াল টু 15/17 দেন কট থিটা ইকুয়াল টু কত সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো কি বলে দিয়েছে এখানে, সাইন থিটা ইকুয়াল টু দিয়ে দিয়েছে 15/17, তো আমাদের কট থিটা ইকুয়াল টু কত সেটা বার করতে হবে। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে করব। তো এই আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, যেখানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ধরো এই অ্যাঙ্গেলটাকে আমি নাম দিলাম এ, এটা বি এবং এইটা হয়ে যাচ্ছে সি। ঠিক আছে, তো আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় তার ঠিক অপোজিটে যে সাইডটা থাকে সেটাই হয়ে যায় হাইপোটেনাস বা অতিভুজ, তাই তো? তো এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে অতিভুজ কি, অতিভুজ হয়ে যাচ্ছে এখানে সিবি। ঠিক আছে, এবারে ধরো এই অ্যাঙ্গেলটাকে আমি বললাম যে থিটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে আমি যদি থিটা বলি, তো দেখো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা কিন্তু ফিক্সড থাকে, আর অতিভুজ হয়ে যাচ্ছে সবথেকে বড় যে বাহুটা থাকে সেটাই অতিভুজ হয়, আর লম্ব আর ভূমি কিন্তু ফিক্সড থাকে না। ঠিক আছে, লম্ব কখনো এইটাকে যদি আমি একটু উল্টে দিই তাহলেই কিন্তু এখানে যে এইটা ভূমি মনে হচ্ছে এটা কিন্তু লম্ব হয়ে যাবে, আর এসি যেটা সেটা কিন্তু ভূমি হয়ে যাবে। ঠিক আছে, তো লম্ব আর ভূমি কিন্তু চেঞ্জ হয়, কিন্তু যে অতিভুজ সেটা কিন্তু ফিক্সড থাকে, মানে হয়ে যাচ্ছে 90-র অপোজিটে যে সাইডটা সেটা কিন্তু সবসময় অতিভুজ হয়। এবারে হয়ে যাচ্ছে যে আমরা কোন অ্যাঙ্গেল মানে কোন সাইডটাকে আমরা লম্ব ধরবো আর কোন সাইডটাকে ভূমি ধরবো। সবসময় মনে রাখবে যে যেই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলে ধরে নেব, ঠিক আছে, যেই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলে ধরে নেব তার সাথে লাগোয়া যে সাইডটা থাকে সেটা সবসময় ভূমি ধরা হয়, আর তার ঠিক অপোজিটে যে সাইডটা থাকে সেটা তো লম্ব ধরা হয়। ঠিক আছে, আর অতিভুজটা তো সেমই থাকে। তো এখানে এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নিয়েছি, তাহলে এখানে ভূমি কি, ভূমি হয়ে যাচ্ছে এখানে এবি, আর সিএটা হয়ে যাচ্ছে এখানে লম্ব। কিন্তু আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরতাম তখন কিন্তু এসিটা লম্ব হয়ে যেত আর এবিটা কিন্তু তখন ভূমি হয়ে যেত। তো এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো দেখো তাহলে সাইন থিটা মানে আমরা কি জানি,
সাইন থিটা মানে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। সাইন থিটা মানে হয়ে যাচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে কয়েকটা জিনিস আমি একটু লিখে দিই, তোমরা যারা জানো না তারা এগুলো নোট করে নাও। সাইন থিটা হয়ে যাচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা হয়ে যাচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। সাইন থিটা হয়ে গেল, কস থিটা হয়ে গেল, ট্যান থিটা, ট্যান থিটা হয়ে যাচ্ছে লম্ব বাই ভূমি, ট্যান থিটা হয়ে যাচ্ছে লম্ব বাই ভূমি। কোসেক থিটা, সবসময় মনে রাখবে যে কোসেক থিটা হয়ে যাচ্ছে সাইন থিটার পুরো উল্টো বা রেসিপ্রোকাল, ঠিক আছে। তো সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক থিটা কত হবে? কোসেক থিটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। সেক থিটা, সেক থিটা হয়ে যাচ্ছে কস থিটার পুরো উল্টো। তো কস থিটা ভূমি বাই অতিভুজ হলে সেক থিটা হয়ে যাচ্ছে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। আর কট থিটা, কট থিটা হয়ে যাচ্ছে ট্যান থিটার পুরো উল্টো, তাহলে ট্যান থিটা লম্ব বাই ভূমি, কট থিটা হয়ে যাবে ভূমি বাই লম্ব, ঠিক আছে, ভূমি বাই লম্ব। এবারে দেখো এখানে দিয়েছে সাইন থিটা 15/17, আবার সাইন থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে লম্বটাকে আমি 15 ধরে নিতে পারি, এসিটা, ঠিক আছে। আর অতিভুজটা কত? অতিভুজটা হয়ে যাচ্ছে 17। এবারে দেখো যখনই আমরা সমকোণী ত্রিভুজ পেয়েছি বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়েছি তখনই কিন্তু আমরা পিথাগোরাসের ফর্মুলাতে চলে যাচ্ছি, তাই তো। তো পিথাগোরাসের ফর্মুলা থেকে আমরা কি জানি? পিথাগোরাসের ফর্মুলা, পিথাগোরাসের ফর্মুলা থেকে আমরা সবাই জানি যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, তাই তো। তো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার আমরা জানি, ঠিক আছে। তো এখানে দেখো এখানে আমরা লম্বটা জানি আর অতিভুজটা জানি, তো এখান থেকে ইজিলি এই ফর্মুলাতে বসালে কিন্তু আমরা ভূমিটা ইজিলি পেয়ে যাব। আর দেখো এইখানে 15, 17, তো এই যে পুরো জিনিসটা এটা একটা পাইথাগোরিয়ান ট্রিপলেটে আছে, তাহলে পাইথাগোরিয়ান ট্রিপলেট যদি 15 লম্ব বা ভূমির মধ্যে যে কোনো একটা যদি 15 হয় আর অতিভুজ বা হাইপোটেনাস সেটা যদি 17 হয় তাহলে কিন্তু অন্য আরেকটা বা ভূমি বা লম্ব যেটাই হোক সেটা কিন্তু 8 হয়ে যাবে, ঠিক আছে। এইগুলো কিন্তু পাইথাগোরিয়ান ট্রিপলেট। পাইথাগোরিয়ান ট্রিপলেটে বা আমরা কি জানি যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজটা সবসময় ফিক্সড থাকে আর যেটা হয়ে যাচ্ছে সবথেকে বড় বাহু সেটাই হয়ে যায় এখানে অতিভুজ, তাই তো। তো এখানে পিথাগোরিয়ান ট্রিপলেটটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু এই টাইপের অঙ্কগুলো অনেক সহজে হয়ে যায় এবং এই ফর্মুলাতে বসিয়ে কিন্তু আলাদাভাবে আর ক্যালকুলেশন করতে হয় না, তাতে অনেকটা সময় যাবে। তো আমি এখানে লিখে রাখছি যে পিথাগোরিয়ান ট্রিপলেট। তো আমি কি জানি যে অতিভুজটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু সবসময় মনে রাখবে, ঠিক আছে। তো পিথাগোরিয়ান ট্রিপলেটের মধ্যে আমি এখানে কতগুলো পরপর লিখছি, তোমরা কিন্তু এগুলো নোট করে নেবে। 3, 4, 5 সবই কিন্তু রেশিওতে, ঠিক আছে। তো 3, 4, 5 মানে এখানে দেখো সব থেকে বড় বাহু কোনটা? 5, তাহলে 5 কিন্তু অবশ্যই এখানে হাইপোটেনাস বা অতিভুজ। আর 3 আর 4-এর মধ্যে কোনোটাও ভূমি হতে পারে বা কোনোটা কিন্তু লম্ব হতে পারে, ঠিক আছে। তাহলে 3, 4, 5 কিন্তু একটা পিথাগোরিয়ান ট্রিপলেট। এছাড়া হয়ে যাচ্ছে 5, 12, 13, এটাও একটা পিথাগোরিয়ান ট্রিপলেট যেখানে 13টা হয়ে যাচ্ছে তোমার অতিভুজ আর এইটার মধ্যে একটা ভূমি একটা লম্ব, মানে তুমি যদি 13 স্কোয়ার করো সেটা ইকুয়াল টু হয়ে যাবে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাই তো। এছাড়া হবে 7, 24, 25, এটা একটা হবে। তাছাড়া হবে তোমার 8, 15, 17, এটাও হবে। এছাড়া হবে আরও আছে 20, 21, 29, এই টাইপের কিন্তু আরও আছে। তবে এই যে আমি 5টা লেখালাম এই 5টাই কিন্তু ইম্পর্টেন্ট, এইগুলোই কিন্তু তোমরা একটু মনে রাখবে। তো এখানে দেখো কি দিয়েছে, সাইন থিটা ইকুয়াল টু 15/17 দিয়েছে, তার মানে সাইন থিটা মানেই আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। তো লম্বটা 15, অতিভুজটা হয়ে যাচ্ছে 17, তাহলে 5, 17 মানে দেখে নাও এখানে 15, 17, সরি 15, 17, তাহলে অন্যটা কী হবে? অন্যটা 8 হবে। পিথাগোরিয়ান ট্রিপলেট যারা মনে রাখবে তাদের কাছে কিন্তু এই অঙ্কটা জাস্ট 2 লাইনের অঙ্ক। তাহলে দেখো সবই কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদেরকে বার করতে দিয়েছে কট থিটা। তো ফর্মুলা অনুযায়ী কট থিটা মানে আমরা কি জানি? কট থিটা মানে আমরা জানি ভূমি বাই লম্ব, তাই তো। তো এখানে ভূমিটা কি? ভূমিটা হয়ে যাচ্ছে এখানে 8 আর লম্বটা কি? লম্বটা হয়ে যাচ্ছে 15। তো 8/15 হয়ে যাচ্ছে এখানে আমাদের অ্যান্সার, মানে হয়ে যাচ্ছে অপশান সি আমাদের অ্যান্সার। সিম্পল ইন্টারেস্টের উপরে আজকের নেক্সট অঙ্ক কি বলছে দেখো। এম borrowed some money for 1 year at certain simple interest but the interest rate was increased to 2% which amounted to rupees 120. Find the principal amount. তাহলে কি বলছে যে
এম কিছু টাকা ধার নিয়েছিল 1 বছরের জন্য সিম্পল ইন্টারেস্টে। বলছে যে কিন্তু যদি রেট অফ ইন্টারেস্টটা 2% ইনক্রিজ করে এবং ওটা যদি 120 হয়ে যায় তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত ছিল সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো খুবই ইজি অঙ্ক। দেখো রেট অফ ইন্টারেস্টটা বলেছে 2% ইনক্রিজ করে, তো 2% মানে আমরা কি জানি, রেট অফ ইন্টারেস্ট, দেখো রেট অফ ইন্টারেস্ট এখানে বলে দিয়েছে যে 2%, তাই তো। তো 2% মানে আমরা কি জানি, 2/100, তাই তো। মানে প্রিন্সিপাল যদি তোমার 100 টাকা হয় সেখানে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 2 1 বছরের জন্য। আর এখানে তো বলেই দিয়েছে যে ফর 1 ইয়ার্স, তাই তো। তাহলে প্রিন্সিপাল 100 টাকা হলে সেখানে রেট অফ ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে 2। এখানে আমাদের বার করতে দিয়েছে যদি ইন্টারেস্ট 120 হয় তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল কত, তাই তো। আর যেই জিনিসটা আমাদেরকে বার করতে দেবে সেটা সবসময় আমরা রাইট সাইডে রাখবো। তো দেখো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এসআইটা যদি 2 হয় তাহলে সেখানে আমাদের প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 100। অঙ্কে বলে দিয়েছে যে এসআইটা হয়ে যাচ্ছে 120, তাহলে প্রিন্সিপাল কত হবে, তো প্রিন্সিপাল হয়ে যাবে এখানে ঐকিক নিয়মে 100 × 120/2। তো কত হয়ে যাবে, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 6000, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান সি আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ডেটা বলে দিয়ে দিয়েছে। তো এটার মানে এই যে ডেটাগুলো দিয়েছে সেইটার রেঞ্জ আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে যে ডেটার রেঞ্জ বের করার ফর্মুলা হয়ে যাচ্ছে হাইয়েস্ট ভ্যালু যেটা, সেখান থেকে যদি আমরা লোয়েস্ট ভ্যালুটা আমরা মাইনাস করি তাহলেই কিন্তু আমরা রেঞ্জ পেয়ে যাব। ঠিক আছে, তো এটা সবাই একটুখানি লিখে নাও, রেঞ্জ ইকুয়াল টু হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। ঠিক আছে, তো এই যে ডেটা দিয়েছে এখানে হাইয়েস্ট ভ্যালু কি, দেখো এখানে যা কিছু আছে সবার মধ্যে আমরা হাইয়েস্ট পাচ্ছি 9, তাই তো। তাহলে 9 মাইনাস লোয়েস্ট কত, লোয়েস্ট আমরা এখানে 3 পাচ্ছি, তো 9 - 3 মানে 6, তো 6 হয়ে যাচ্ছে রেঞ্জ, মানে এখানে হয়ে যাচ্ছে অপশান সি আমাদের অ্যান্সার। তো আজকে নেক্সট অঙ্ক কী দিয়েছে দেখে নাও, আমি বোর্ডে টুকেছি অঙ্কটা। তো দেখো এখানে কি আছে, 0.2 কবার মাল্টিপ্লাই হয়ে আছে, 3 বার মাল্টিপ্লাই হয়ে আছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখলাম যে 0.2 হোল কিউব ইন্টু 0.06ও 3 বার মাল্টিপ্লাই হয়ে আছে, তো 0.06 তার হোল কিউব লিখলাম। পুরোটা ডিভাইডেড বাই কত আছে, 0.12 3 বার মাল্টিপ্লাই হয়ে আছে, দেন 0.12 তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখব, সবগুলোকে একসাথে লিখে পুরোটার হোল কিউব আমরা করব। 0.2 ইন্টু 0.06/0.12 পুরোটা হোল কিউব। অবভিয়াসলি এইভাবে লেখা যায়, যদি a⁴m ইন্টু b⁴m থাকে তাহলে তো এটাকে এরকমভাবে লেখাই যায় না, ab⁴m। ঠিক সেই রকমই কিন্তু জিনিসটা এখানে অ্যাপ্লাই করা হলো। ঠিক আছে, তো এখানে দেখো পয়েন্টের পরে 2টো ডিজিট আছে, এখানেও 2টো ডিজিট আছে, তাহলে এখানের পয়েন্ট আর এখানের পয়েন্ট একেবারে তুলে দিলাম, আর এখানের পয়েন্টটা তুলে তলায় একটা 10 মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে 6 দুগুণে 12, তো এই 12-র সাথে এইখানে ডিনোমিনেটারের 12টা কেটে দিলাম, তো কত পেলাম 1/10 তার হোল কিউব, মানে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 1/1000, তাই তো। তো এখানে ডেসিমেলে দিয়েছে, তো তলায় কটা জিরো আছে, 3টে জিরো আছে, তাহলে সেটাকে যদি আমরা ডেসিমেলে লিখতে চাই রাইট সাইড থেকে 3টে ঘর কাউন্ট করে তবে আমরা পয়েন্টটা বসাবো। এখানে 1 আছে, একটাই ঘর আছে, তো 0 0 দুটো জিরো নিয়ে এলাম, 1 পয়েন্ট, তার আগে একটা জিরো বসিয়ে দিলাম, তো এখানে হয়ে যাচ্ছে অপশান বি আমাদের অ্যান্সার। পাইপ অ্যান্ড সিস্টেম থেকে আজকের লাস্ট অঙ্ক কি বলছে দেখো, এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 50 minutes. If the tank has a leakage which alone is capable of empty the tank is to 1/2 hours, the tank will now be filled in. তাহলে কি বলছে যে একটা ট্যাপ দিয়ে একটা ট্যাঙ্ক কতক্ষণে ভর্তি হয়, 50 মিনিটে ভর্তি হয়। বলছে যে ট্যাঙ্কটাতে যদি একটা লিকেজ থাকে তাহলে শুধুমাত্র ওই লিকেজটা দিয়েই পুরো ট্যাঙ্কটা খালি হয়ে যেতে কতক্ষণ টাইম লাগে, 2.5 ঘন্টা টাইম লাগে। তো প্রশ্ন হয়ে যাচ্ছে যে ট্যাঙ্ক উইল বি নাও ফিল্ড ইন, তাহলে যদি মানে ট্যাপ আর লিকেজ একসাথে কাজ করে তাহলে এই অবস্থায় পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে কতক্ষণ টাইম লাগবে সেটা আমাদেরকে বার করতে দিয়েছে। ঠিক আছে, তো এই টাইপের অঙ্ক আমি তোমাদের আগে অনেকবার করিয়েছি, পাইপ অ্যান্ড সিস্টেম চ্যাপ্টার পুরোটাই কমপ্লিট করিয়ে দিয়েছি। যারা ক্লাসগুলো করনি তারা ওপরের আই বাটন থেকে বা নিচের ডেসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে পাইপ অ্যান্ড সিস্টেমের ক্লাসগুলো করে নাও। তো দেখো এখানে আমি ধরে নিচ্ছি ট্যাপ যেটা, এখানে আমি লিখে দিলাম ট্যাপ। ঠিক আছে, তো আমরা প্রথমে টাইমের রেশিওটা বের করে নেবো। তো এখানে কি বলেছে যে ট্যাপটা দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটা ভর্তি হয়, 50 মিনিটে ভর্তি হয়, তো 50 মিনিট, আর ওটা আওয়ারে দিয়েছে, তো 50 মিনিটটাকেও আমি আওয়ারে কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো 5/6 হবে, 5/6
6। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে ট্যাপ দিয়ে পুরো ট্যাঙ্কটা ভর্তি হয়। এবারে ট্যাঙ্কটা যেহেতু ভর্তি হয় সেই কারণে এর আগে আমি প্লাস সাইন বসিয়ে দিলাম, যেহেতু এটা দিয়ে ট্যাঙ্কটাতে জল ভর্তি হচ্ছে। আরেকটা আছে লিকেজ, ঠিক আছে, যেটাকে আমি এল বলছি। তো লিকেজ দিয়ে যেহেতু খালি হয়ে যায় সেই কারণে এটাকে আমি মাইনাস দিলাম। এবং লিকেজ দিয়ে পুরো ট্যাঙ্কটা কতক্ষণে খালি হয়? 2.5 ঘন্টাতে। তার মানে হয়ে যাচ্ছে 5/2 আওয়ার্সে। ঠিক আছে, এইবারে দেখো এটা আমরা কি পেলাম? এটা আমরা টাইমের রেশিওটা পেয়ে গেলাম। তো আমরা ফর্মুলা কি জানি? টাইম অ্যান্ড ওয়ার্ক বা পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক করানোর জন্য একটাই ফর্মুলা আমি তোমাদের বলেছিলাম, সেটা হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক বা পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্কগুলোর ক্ষেত্রে টোটাল ক্যাপাসিটি ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি। এই তো ব্যাপার, মানে কাজ করার ক্ষমতা, একটা পাইপের বা একজন ব্যক্তির কাজ করার ক্ষমতা এবং কতক্ষণে পুরো কাজটা কমপ্লিট করছে সেইগুলোকে মাল্টিপ্লাই করলেই টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি আমরা পেয়ে যাই, তাই তো? তো দেখো এখানে আমরা টাইমগুলো পেয়ে গেছি, এবারে আমরা টোটাল ক্যাপাসিটি বের করে নেবো। টোটাল ক্যাপাসিটি বের করার জন্য কি করতে হবে? এইগুলোর এলসিএম নিতে হবে, তাই তো? তো টোটাল ক্যাপাসিটি তাহলে কত হয়ে যাবে? এইগুলোর এলসিএম 5 হয়ে যাবে অবভিয়াসলি, তাই না? এলসিএম কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে সেটাই যদি হয় তো এফিসিয়েন্সিটা আমরা এখান থেকে বের করে নেবো। তাহলে দেখো টোটাল ক্যাপাসিটি পেয়ে গেছি, টাইম পেয়ে গেছি। এফিসিয়েন্সি বের করার জন্য কি ক্যাপাসিটিকে আমরা টাইম দিয়ে ডিভাইড করব। তাহলে ট্যাপ যেটা সেইটার এফিসিয়েন্সি কত হবে? 5/5/6 মানে 6 হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি। আর লিকেজ যেটা তার এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 2। মানে এফিসিয়েন্সি মানে কি 1 ঘন্টা বা একদিনে টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে একদিন বা যেরকম টাইম থাকবে সেই অনুযায়ী, মানে ইউনিট টাইমে কতটুকুনি কাজ এগোচ্ছে সেটাকে এফিসিয়েন্সি বলা হয়। তো ট্যাপের এফিসিয়েন্সি +6 কেন? কারণ এটা দিয়ে যেহেতু জল ভর্তি হয়, তার মানে কি 1 ঘন্টাতে 6 ইউনিট জল ভর্তি হয় এই ট্যাপ দিয়ে ওই ট্যাঙ্কটাতে। আর এইটার এফিসিয়েন্সি -2 মানে কি এখানে হয়ে যাচ্ছে 1 ঘন্টাতে 2 ইউনিট জল বেরিয়ে যায় এই লিকেজটা দিয়ে, তাই তো? তাহলে দুটো যদি একসাথে কাজ করে তাহলে 1 ঘন্টাতে কতটুকুনি অ্যাকচুয়ালি কাজ হবে? +6 মানে 6 ইউনিট জল যাচ্ছে এবং 2 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে। তো +4, তো 4 ইউনিট জল যাবে 1 ঘন্টাতে, তাই তো? তো এই 4 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে কাজ হবে এবং কতটুকুনি কাজ করতে হবে? টোটাল এই 5 ইউনিট বা টোটাল যা ক্যাপাসিটি সেটা ভর্তি হবে। তাহলে এখানে টাইম জানতে চেয়েছে, তো টাইম বের করার জন্য কি টোটাল ক্যাপাসিটিকে আমরা টোটাল এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করবো। এই যে আমরা বের করলাম এটা কি? এটা তো টোটাল এফিসিয়েন্সি, মানে ট্যাপ আর লিকেজের টোটাল এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে +4। তাহলে টাইমটা বের করার জন্য আমরা কি করব? টোটাল ক্যাপাসিটি বা 5 যেটা সেটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, তাহলেই হয়ে যাবে। তো কত হয়ে যাবে? এটা 1 আওয়ার আমরা পেয়ে গেলাম। আর এখানে হয়ে যাচ্ছে 1/4 ইন্টু এটাকে আমরা মিনিটে নিয়ে যাই 15 মিনিট। তো 1 আওয়ার 15 মিনিটে কিন্তু পুরো ট্যাঙ্কটা ভর্তি হবে যদি ট্যাপ আর লিকেজ একসাথে কাজ করে। তো এখানে হয়ে যাচ্ছে অপশান বি আমাদের অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাস এই অবধিই থাকলো। আজকের ক্লাসটা করতে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। একটা লাইক করে দিও, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা এখনও অবধি আমাদের কম্পিটিটিভ ম্যাথস সেন্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।